প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নতুন সরকার এসেছে। আজকে সোমবার তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিং এইমাত্র শেষ হলো। আমরা অধীর আগ্রহে এই ক্যাবিনেট মিটিংয়ের দিকে তাকিয়েছিলাম, কারণ সংবাদ মাধ্যমে বিভিন্ন নেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আমাদের মনে হয়েছিল যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে 4টি গুরুত্বপূর্ণ রাজ্য কর্মী সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে। 1 নম্বর, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলায় দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ের পরে 11তম বর্ষে গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট যে সময়ভিত্তিক সুনির্দিষ্ট ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 19 পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের দিতে হবে। 2 নম্বর, তারা বলেছিলেন ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। 3 নম্বর বলেছিলেন ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনার এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবং এই রায় কার্যকর করতে সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে তার গোটা ব্যাপারটার উপর নজরদারি করার জন্য মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে দিয়েছিলেন। খুব দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম পূর্বতন সরকারের মুখ্য সচিব, অর্থ সচিবের সঙ্গে এই মালহোত্রা কমিটি 8টা মিটিং করেছিলেন এবং তার ফলস্বরূপ সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে সময়ভিত্তিক যে প্রদান পদ্ধতি বলা ছিল তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা বিলম্বিত প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এখন এই মামলায় মূলত 4টি পক্ষ। সুপ্রিম কোর্টে পিটিশনার হচ্ছেন রাজ্য সরকার, 3 জন রেসপন্ডেন্ট আছেন। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মূল মামলাকারী সংগঠন, রেসপন্ডেন্ট নাম্বার 1। ইউনিটি ফোরাম, তারা প্রথম থেকেই আমাদের সঙ্গে মামলায় ছিলেন, তারা হচ্ছেন রেসপন্ডেন্ট নাম্বার 2। এবং 2022 সালের 13ই এপ্রিল কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হন, তারা হচ্ছেন রেসপন্ডেন্ট নাম্বার 3। তাহলে অন্তত এই প্রধান 3 রেসপন্ডেন্ট, তাদেরকে ওই 8টা বৈঠকে ডাকার প্রয়োজন ছিল, কারণ মামলাটা যেমন রাজ্য সরকার পিটিশনার, ঠিক একই রকমভাবে আমরা রেসপন্ডেন্ট। কিন্তু মালহোত্রার কমিটি আমাদের ওই 8টা মিটিংয়ে ডাকেননি। গত 15 তারিখে যে মহামান্য সুপ্রিম কোর্টের শুনানি হয়, সেখানে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী রহিফ রহুম অত্যন্ত স্পষ্টভাবে এই বিষয়টা তুলে ধরেন। তখন সুপ্রিম কোর্ট বলেন আপনারা মালহোত্রা কমিটির সঙ্গে যোগাযোগ করুন। সেই মতো মালহোত্রা কমিটি আমাদের 3টে দিন দেয়, 24শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 1 মে দিল্লিতে বৈঠক করতে হবে। দুর্ভাগ্যের বিষয় 24শে এপ্রিল এবং 1 মের বৈঠকটা বাতিল হয়ে যায় এবং সেই বাতিল হওয়ার সংবাদটা যখন আমাদের কাছে এসে পৌঁছয় তখন কিন্তু আমাদের বিমানের টিকিট কাটা সহ অন্যান্য খরচা হয়ে গেছে। 27 তারিখের মিটিংয়ে আমরা দিল্লিতে উপস্থিত ছিলাম। সেখানে মালহোত্রা কমিটির ফুল বেঞ্চের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি। বৈঠক হয়েছে কেবলমাত্র মালহোত্রা কমিটির একজন সদস্য, ডেপুটি সিএজি, তার সঙ্গে। সেই মিটিংয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আমি নিজে বক্তব্য রেখেছি এবং বক্তব্য রেখেছেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম, তাকে সাহায্য করেছেন আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী গোপা বিশ্বাস।
আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে 3টি বিষয় ডেপুটি সিএজির কাছে 4টি বিষয় তুলে ধরেছিলাম। 1 নম্বর, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও প্রভিডেন্ট ফান্ডে এ বি সি গ্রুপের কর্মচারীদের টাকা, বকেয়া টাকা ঢুকিয়ে দেওয়ার কোনো কথা বলা হয়নি। মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্টের রায় কতটা কার্যকর হচ্ছে তার উপর নজরদারি করার জন্য গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত কোনো বিষয় কার্যকর করার দায়িত্ব কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তাদের দেননি। ডেপুটি সিএজি আমাদের বলেন, পূর্বতন রাজ্য সরকার তারা 10 বছরের লক ইন পিরিয়ড করে এই টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢোকাতে চেয়েছিলেন, তারা 2 বছর করেছেন। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি, প্রশ্নটা 2 দিনের লক ইন পিরিয়ড কি 2 বছরের কি 10 বছরের নয়। প্রশ্নটা হচ্ছে, যখন সুপ্রিম কোর্টের রায়ে কোথাও প্রভিডেন্ট ফান্ডে ঢোকানোর কোনো কথা বলা নেই, তখন কেন প্রভিডেন্ট ফান্ডে এই টাকা দেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তুলেছিলাম, যে রাজ্য সরকার শুধুমাত্র ট্রেজারি থেকে, জেলা ট্রেজারি থেকে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশন পান, তাদের রাজ্য সরকারি কর্মচারীদের, গ্রুপ ডি কর্মচারীদের, তাদেরই শুধুমাত্র এই বকেয়া টাকা দিয়েছেন। বাকি যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় পেনশন তোলেন, তাদের, সেই সব রাজ্য সরকারি কর্মচারী পেনশনারদের, অন্যান্য রাজ্য কর্মী অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস, কাউকে রাজ্য সরকার কিন্তু 1 পেনিও তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত স্পষ্ট, তৃতীয় বিষয় আমি উল্লেখ করেছিলাম, যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ডিএ বা ডিয়ারনেস রিলিফ মাপার এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এর আগে স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা মাননীয় রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন, আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানেন, তাহলে কোন ইন্ডেক্সের ভিত্তিতে আপনারা ডিএ বা ডিয়ারনেস রিলিফ রিলিজ করছেন, সেই ইন্ডেক্সের কথাটা আমাদের জানান। রাজ্য সরকার কিন্তু দীর্ঘ 10 বছরে সেটা জানাতে পারেননি, কারণ তাদের সেই রকম কোনো রাজ্য ভিত্তিক কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই। রাজ্য সরকার একেবারে মিথ্যার চূড়ান্ত বেসাদি করে প্রথমে বললেন যে 2008 থেকে 15 পর্যন্ত তাদের কাছে তথ্য নেই, ডেটাবেস নেই, তাই এখন দেয়া যাচ্ছে না। এটা মিথ্যে কথা, কারণ 8 থেকে 16 পর্যন্ত কোষা, ডিপার্টমেন্ট ভিত্তিক কোষা নামক সিস্টেমে কর্মচারীদের বেতন পেনশন হতো, কাজেই তার ডেটা ভেন্ডার তাদের কাছে আছে। বিশেষত যখন ইন্টারিম অর্ডার হলো ওই 16 মে 2025, তখনই তো রাজ্য সরকার বুঝে গিয়েছিলেন যে সকলকে এই বকেয়া টাকার 25% দিতে হবে, তার জন্য তো ওই ডেটা ভেন্ডার তো তৈরির প্রয়োজন ছিল। তাহলে সেই 16 মে থেকে 5 ফেব্রুয়ারি অবধি তারা কি বসে বসে কুম্ভকর্ণে নিদ্রা দিচ্ছিলেন? অর্থাৎ পরিকল্পিতভাবে এই 8 থেকে 15 পর্যন্ত ডিএ বা বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেয়াটা অতি বিলম্বিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত রাজ্য সরকার করলেন। 16 থেকে 19 যা দেয়া হলো, সেখানে 3 ভাবে কর্মচারীদের বঞ্চনা করা হলো। প্রথম, রোপা 2009-এ অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে ডিএ, ডিয়ারনেস রিলিফ, হাউস রেন্ট অ্যালাউন্স, এগুলোর ক্যালকুলেশন হবে বেসিক পের সঙ্গে গ্রেড পে এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অর্থাঙ্ক হবে তার উপর। রাজ্য সরকার হিসেব করলেন শুধুমাত্র বেসিক পের উপরে। প্রথম চক্রান্ত, প্রথম কম টাকা দেওয়ার একটা পরিকল্পিত প্রয়াস, অসৎ প্রয়াস। দ্বিতীয় যেটা করলেন, তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে বললেন তারা নাকি 2011 থেকে রাজ্যভিত্তিক একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাদের আছে, সেই অনুসারে তারা নাকি দিচ্ছেন। এরকম কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অস্তিত্ব নেই। ফলে কি হলো, আমি একটাই উদাহরণ দিই। 1/1/2016-তে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 125%, আমরা পাচ্ছিলাম 75%, পার্থক্য হচ্ছে 50%, অর্থাৎ 50% কম পাচ্ছিলাম। এই 50% টাকাটা দিতে হবে। রাজ্য সরকার হিসেব করলেন 1/1/2016-তে 100% এআইসিপিআই, ওই সিপিআই, তাদের নিজস্ব যে কল্পিত সিপিআই,
ফলে প্রথমেই দেখুন আমরা বঞ্চনা শুরু হলো। এইভাবে প্রতিটা পর্বে এই 4 বছরে 16 থেকে 19 পর্যন্ত বকেয়া প্রতিটা পর্বে এইভাবে কল্পিত একটা সিপিআই করে রাজ্য যে কজন রাজ্য পেনশনার বা কর্মচারী পেলেন তাদেরকেও তাদের প্রাপ্য যদি 100 টাকা হয় 43 টাকা দেওয়া হলো। তা আমরা মালহোত্রা কমিটিতে এই সমস্ত বিষয় তুলে ধরেছিলাম। তারপরে 1 মে মালহোত্রা কমিটির ফুল বেঞ্চের সঙ্গে আমাদের বৈঠক হবে এরকম আশ্বাস আমাদের দেওয়া হয়েছিল, মেসেজ এসেছিল, কিন্তু 1 মের বৈঠক বাতিল হয়ে গেছে। তারপরে 6 মে জানেন যে আমরা দিল্লি পৌঁছেও সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ বাতিল হয়ে গিয়েছিল। এমন সময় আমরা খবরটা পেয়েছি দিল্লিতে নেবে যে আমাদের যা আর্থিক ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। তা আমরা অত্যন্ত আগ্রহী ছিলাম, কারণ যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী নেতা থাকাকালীন শুধু যে এই মামলায় তার আগ্রহের কথা ব্যক্ত করেছেন তা নয়, তিনি নিজে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন এবং তিনি কোনো একটি সংগঠনকে 65 লক্ষ টাকা দিয়েছেন বলে আমরা সমাজ মাধ্যম সূত্রে জানতে পেরেছি। সেই তিনি আজকে মুখ্যমন্ত্রী। আমরা আশা করেছিলাম যে দীর্ঘ 11 বছরে পড়ে গেছে, অসংখ্য পেনশনার 2016 সালে যারা বেঁচে ছিলেন তারা আজকে মারা গেছেন, তারা আমাদের সঙ্গে নেই। অনেক কর্মচারী চলে গেছেন, তারা আমাদের সঙ্গে নেই। আর পেনশনাররা কী অবস্থায় আছেন এটা আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী মহোদয়রা কতটা জানেন। এখনও কারুর পেনশন 1000 টাকা, কারুর পেনশন 2000, কারুর 3000, অন্তত 60% মানুষের পেনশন 5 থেকে 6000 টাকার মধ্যে, তারপরে আরও কিছু 10,000 টাকা। অর্থাৎ এই যে ধারণা একটা আছে যে পেনশনার মানেই প্রচুর টাকা পেনশন পায়, একদম অবাস্তব কথা। এই বিপুল দ্রব্যমূল্যের বাজারে তাদের অসহায় অবস্থা, তাদের কথা চিন্তা করে আমরা আশা করেছিলাম যে এই মামলার রায় কার্যকর করার বিষয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত নগদে সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা আজকের বৈঠকে ঘোষিত হবে, কিন্তু দুর্ভাগ্য হয়নি। এবং মাননীয়া অগ্নিমিত্রা পাল, মাননীয় মন্ত্রী, তিনি যা বললেন যে এটা নাকি ডিএর বিষয়টা নাকি এজেন্ডাতেই ছিল না। আমি জানি না এজেন্ডাতে যদি না থাকে তাহলে এতদিন ধরে আজকে সিদ্ধান্ত হবে এই রকম কথা বলে আসা হচ্ছিল কেন? এই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম নতুন সরকার এলেও আমাদের সেই মহামান্য সুপ্রিম কোর্টে মামলার দিকেই তাকিয়ে থাকতে হবে এবং সুপ্রিম কোর্টে মামলায় আমাদের অন্যান্য রাজ্যকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী সহ কেএমসি এলাকার যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনার তাদের প্রাপ্য আদায় করতে হবে এবং সঠিক হিসেব মেনে যে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনার অবসান ঘটিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে হিসেবের জন্যে আবার আইনি লড়াইয়ের পথেই আমাদের যেতে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা, ডিএ তাদের নাকি এজেন্ডায় ছিল না, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, পরবর্তীকালে হবে। আজকে 42% ডিএ বকেয়া। আমরা আশা করেছিলাম পূর্বতন সরকার বাজেটে, অন্তর্বর্তীকালীন বাজেটে প্রভিশন রেখে গিয়েছিলেন 4% ডিএ দেবেন এপ্রিল 2008 থেকে, কিন্তু সেইটুকুও তারা দেননি। কারণ কর্মী বিদ্বেষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। তিনি 4% ডিএ এপ্রিল 2008 থেকে পাবো ঘোষণা করেও বাজেটে এই সংস্থান রেখেও তিনি সেই 4% ডিএর অর্ডার কিন্তু করে যাননি। সেই জায়গায় এই 42% ডিএ বকেয়া আমরা আশা করেছিলাম, আশা জাগিয়ে তোলা হয়েছিল, আমরা আশা করিনি, আশা জাগিয়ে তোলা হয়েছিল, নতুন শাসকরাই জাগিয়ে তুলেছিলেন যে 42% ডিএ পুরোটা না হলেও অন্তত একটা বড় অংশ ডিএর ঘোষণা আজকে হবে, হয়নি। ডিএ গুরুত্বের তালিকায় তাদের কাছে আজকের বৈঠকে আলোচনা হওয়ার জন্য নেই, এটা স্পষ্ট ভাষায় মাননীয় অগ্নিমিত্রা পাল বলেছেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি নির্বাচনী সভায় বলে গিয়েছিলেন যে 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের বর্ধিত বেতন এবং ভাতা কর্মচারী
এবং পেনশনাররা পেয়ে যাবেন। আপনারা যে কোনো ওই নির্বাচনী বক্তব্যের ভিডিও সোশ্যাল মাধ্যমে পাবেন। আপনারা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীও দেখুন যে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৪৫ দিনের মধ্যে এই যে সপ্তম বেতন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন তার সমতুল তার বর্ধিত বেতন এবং ভাতা আমরা পেয়ে যাব। আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখনও তো কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের সুপারিশই জমা পড়েনি এবং রাজ্যের সপ্তম রাজ্য বেতন কমিশন যেহেতু একটা পে কমিটি হয়েছিল, ঘোষকুণ্ডু কমিটি, তাই রাজ্যের সপ্তম বেতন কমিশন তো কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের সমতুল। তা কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের সুপারিশ এখনো মানে প্রকাশ হয়নি, তাহলে কিভাবে সপ্তম বেতন কমিশনের সমতুল যে বর্ধিত বেতন এবং ভাতা পেনশন আমরা পেয়ে যাব? কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্ট ভাতায় স্পেসিফিক্যালি বলে গিয়েছিলেন ৪৫ দিনের মধ্যে আমরা এই বর্ধিত বেতন পেয়ে যাব। সে জায়গায় আজকে একটাই ঘোষণা রাজ্য কর্মীদের পক্ষে হয়েছে যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হলো। এই গঠন তো অন্তর্বর্তী বাজেট খুললেই পূর্বতন সরকার তো গঠন করে গিয়েছিলেন, কিন্তু আমরা জানি এটা নতুন কি আছে। এবং আরও একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত না এই ৪২% ডিএ ক্লিয়ার করা হচ্ছে আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ করা যাবে না। কারণ এর আগেও যখন ষষ্ঠ রাজ্য বেতন বা আর পঞ্চম যে কোনো বেতন কমিশন রাজ্য কেন্দ্র দেখুন যে একেবারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যেদিন থেকে বেতন কমিশনের কার্যকাল শুরু হচ্ছে সেই দিনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যা সেই অনুসারে যতটা ডিএ প্রাপ্য ততটা ডিএ পেলে তবেই পে কমিশনের সুপারিশ কার্যকর হয়। অর্থাৎ ৪২% ডিএ না পেলে পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাননীয় প্রধানমন্ত্রী এখন পে কমিশন গঠন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন, পে কমিশন বসবে। দীর্ঘদিন ধরে পে কমিশন চলবে। কবে পে কমিশনের সুপারিশ অনুসারে আমরা বেতন ভাতা পাবো আমার জানা নেই। তো যাই হোক, আরেকটি বিষয় আমরা অত্যন্ত আশা করেছিলাম যে এই যে আমি বা আমাদের মতো এরকম বহু ছাত্র পরিষদ কর্মী যারা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরি পেয়েছিলাম, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি পেয়েছিলাম, আমাদের রাজনৈতিক পরিচয় তৎকালীন সময়ে বাম বিরোধী এই রাজনৈতিক পরিচয় আমাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক সংস্থা, নিরপেক্ষ এবং স্বচ্ছ সংস্থা। তৎকালীন সরকার তার উপর কোনো রকম নিয়ন্ত্রণ আরোপ করেননি। ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতার সঙ্গে যোগ্যতা কেন্দ্রিক মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তৈরি হওয়া মেধা তালিকা থেকে আমরা যারা সফল হতে পেরেছি তারা প্রত্যেকে চাকরি পেয়েছি মেধা তালিকার ক্রম অনুসারে সচিবালয়ে, ডাইরেক্টরেটে বা রিজিওনাল স্তরে। যারা মেধা তালিকার উপরে ছিলেন সচিবালয়ে পেয়েছেন, যারা একটু কম তারা ডাইরেক্টরেটে পেয়েছেন, যারা মেধা তালিকা আরেকটু নিচের দিকে ছিলেন রিজিওনালে পেয়েছেন। কিন্তু পূর্বতন মমতা সরকার আসার পর থেকেই এই পিএসসিটাকে সম্পূর্ণ রাজনীতিকরণ করে এটাকে তৃণমূলের একটা পার্টি অফিস করে তুলেছেন এবং এই পার্টি অফিসে দুর্নীতিমূলকভাবে 2011 থেকে পিএসসির মাধ্যমে যা রিক্রুটমেন্ট হয়েছে সেই প্রত্যেকটা রিক্রুটমেন্ট নিয়ে তদন্তের প্রয়োজন আছে। কারণ এই যে প্রশান্ত বর্মন, যিনি এখনও গ্রেপ্তার হননি, জালি ভিডিও, খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন, তারপরেও তাকে আজও পর্যন্ত পূর্বতন সরকারও গ্রেপ্তার করেননি, নির্বাচন কমিশনও করেননি, আবার নতুন সরকার এসছে আজও তিনি গ্রেপ্তার হননি। তিনি প্রিলিমিনারিতে 13 পেয়েছিলেন, কাট অফ মার্কস ছিল 122, 13 পেয়ে ফাইনাল পরীক্ষায় WBCS বসা যায় না। তিনি 13 পেয়ে শুধু WBCS ফাইনাল পরীক্ষায় বসেননি, প্রথম হয়েছিলেন। কিভাবে? ইংরেজিতে পেয়েছিলেন 0, সেটাকে বাড়িয়ে 166 করে দেওয়া হয়েছিল। বাংলায় পেয়েছিলেন 18,
সেটাকে বাড়িয়ে 168 করে দেওয়া হয়েছিল। এই রকম অনেক অনেক প্রশান্ত বর্মন ওই WBCS প্যানেলে আছে। তা আমরা বহুকাল ধরে দাবি করে আসছি যে সরকারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ড বা রিক্রুটমেন্ট এজেন্সি, সে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বলুন, সে SSC বলুন, সে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড বলুন, সে হেলথ সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড বলুন, এরা সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণে। এবং গত 15 বছরের ইতিহাস আমাদের বলছে যে সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণে কোনো নিয়োগকারী সংস্থা থাকলে সেই নিয়োগে দুর্নীতি হবে, রাজনৈতিক নিয়োগ হবে, যোগ্য মেধাবী প্রতিযোগীরা তারা চাকরি পাবেন না। কাজেই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমরা আশা করেছিলাম যে এই সমস্ত বোর্ড ভেঙে দিয়ে পিএসসির অতীত গত 15 বছরের সমস্ত নিয়োগের তদন্তের নির্দেশ দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং পিএসসিকে বাম আমলের মতো একেবারে স্বচ্ছ নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা গড়ে তুলে সেই পিএসসির মাধ্যমে সমস্ত কর্মী নিয়োগ করবেন, আধিকারিক নিয়োগ করবেন, এরকম একটা ঘোষণা হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন ডিসেম্বর 2026-এর মধ্যে রাজ্যের যে 6.5 লক্ষের বেশি শূন্য পদ রয়েছে সেই সব শূন্য পদে তারা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবেন। এখন আজকের ক্যাবিনেট বৈঠকে এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র 7ম বেতন কমিশন গঠনের কথা, যেটা পূর্বতন সরকার বলে গিয়েছিলেন, যেটা অন্তর্বর্তীকালীন বাজেটে লিপিবদ্ধ আছে, সেইটাই আবার ঘোষণা করেছে। অর্থাৎ রাজ্য কর্মীদের আজকে চূড়ান্ত হতাশ করলেন। আজকে মে মাস মাঝামাঝি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যদি সত্যি 31শে ডিসেম্বরের মধ্যে এই 6.5 লক্ষাধিক রাজ্য কর্মী পদে স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করতে হয়, তাহলে কিন্তু আজকের ক্যাবিনেট বৈঠকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়ার প্রয়োজন ছিল। কারণ পিএসসিকে সাংবিধানিক সংস্থা হিসেবে স্বচ্ছ নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলতে একটু সময় লাগবে, তাদের পরিকাঠামো বাড়াতে হবে, দুর্নীতিগ্রস্ত লোকদের পিএসসি থেকে সরাতে হবে, সেখানে স্বচ্ছ নিরপেক্ষ লোকেদের আনতে হবে এবং সাংবিধানিক সংস্থা হিসেবে তাকে প্রসার করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। বাম সরকার যেরকম উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে অন্তত 3টি পিএসসি শাখা তৈরি করেছিলেন, পিএসসির মূল অফিসকে বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলেন, সেগুলো করতে হবে। এগুলো সময় সাপেক্ষ। তো আজকেও যদি এই সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে ডিসেম্বর 2026-এর মধ্যে কিভাবে এই নিয়োগ হবে আমি জানি না। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফের ব্যাপারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এইটা সরকারে কে এলেন কে গেলেন এর উপর নির্ভর করছে না, সরকারের সদিচ্ছা অসদিচ্ছার উপর নির্ভর করছে না। সুপ্রিম রায় হয়ে গেছে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছেন। আমরা প্রদানে যে বঞ্চনা হয়েছে এবং যাদের এখনো পর্যন্ত দেয়া হয়নি, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন আন্ডারটেকিংস এবং রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। আমাদের আইনি লড়াই যেমন চলছিল তেমন চলবে। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার একটা সদর্থক ভূমিকা নিয়ে আমাদের এই দীর্ঘ আইনি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটিয়ে আমাদের মুখে হাসি ফোটাবেন, কিন্তু অন্তত আজকের ক্যাবিনেট বৈঠকে সেরকম কিছু হলো না। দ্বিতীয় বিষয়টা বলি যে আমি দীর্ঘদিন ধরেই যেটা বলে এসেছি, আজও বলছি, আমাদের দাবি দেওয়া না মেটার, আমরা সারা ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া কর্মচারী অর্থনৈতিকভাবে এবং অধিকারগতভাবে। তার একমাত্র কারণ
যখনই যে শাসক দলে এসেছে, কখনো আমাদের মধ্যে একটা গরিষ্ঠ অংশ তারা এগিয়ে এসেছেন, একটা স্বঘোষিত দায়বদ্ধতা বোধ করেছেন যে এই সরকারটা আমার বন্ধু সরকার, একে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তারপরে আরও নতুন শাসক দল এসেছে, আর একদল সিংহভাগ কর্মচারী এগিয়ে এসেছেন, বলেছেন এটা আমার স্বঘোষিত দায়বদ্ধতা, একে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করব। এবং এই প্রবণতা যে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমাদের মালিক তথা রাজ্য সরকারের কাছে তুলে ধরতে বাধা সৃষ্টি করছে, যে কারণে রাজ্য সরকার আমাদের কোনো দাবি মানছেন না। পূর্বতন সরকার আমরা আত্মশ্লাঘা বোধ করতেই পারি, কিন্তু পূর্বতন সরকার আমাদের একটা ন্যূনতম দাবি মানা তো দূরস্থান, আমাদের কোনো সংগঠনের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটা পর্যন্ত চালাননি, বন্ধ করে দিয়েছিলেন। এইরকম একটা অসহায় অবস্থায় আমরা ছিলাম। তা ন্যাড়া কতবার বেলতলায় যায় আমি জানি না, কিন্তু নতুন শাসক দল ক্ষমতায় আসার পরে দেখলাম না, ন্যাড়া অনেকবার বেলতলায় যায়। আবারও প্রায় 1.5 ডজন সংগঠন তারা বলছে যে আমরা বিজেপি সংগঠন, আমরা আদি একবারে মুগুচ্ছাপ, আমরাই আসল বিজেপি সংগঠন। এখন আসল নকল ওই নিয়ে দ্বন্দ্বে আমরা যেতে রাজি নই, সেটা বিজেপি বুঝবে, সেটা যে কর্মচারীরা ওই 1.5 ডজন বিজেপি সংগঠনে ঢুকে পড়েছেন তারা বুঝবেন, আমাদের নেই। কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি, আবার কিন্তু একটা বড় সংখ্যায় কর্মচারী এই সরকারটাকে পেটের লিভারের মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে বন্ধু সরকারের তকমা দিয়ে দিয়েছেন। এটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা। আপনারা ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন, যাদের রাজনীতি করার অধিকার আছে। রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি করার অধিকার নেই, এটা চাকরি শর্তের বিরোধী। যাদের অধিকার আছে তারা রাজনীতি করুন, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার নেই, তারা করুন, যে কোনো রাজনৈতিক দলের ভোট দিন তাকে, তাদের প্রতি সমর্থন রাখুন, সরাসরি রাজনীতি করবেন না। কিন্তু দয়া করে পেশার ক্ষেত্রে কোনো একটা শাসক দলকে বন্ধু এই তকমা দিয়ে কখনো চোখের মণির মতো, কখনো পেটের লিভারের মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে শাসক দলের তথা সরকারের তথা মালিকের দালালের ভূমিকায় নামবেন না, কর্মচারীর স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকের ভূমিকায় নামবেন না। কারণ সরকার মালিক, আমরা শ্রমিক, এইটা হচ্ছে চিরন্তন সম্পর্ক। সরকার ভালো কাজ করলে, কর্মীবান্ধব কাজ করলে আমরা তার প্রশংসা করব, আমরা তার সমর্থন করব, আর সরকার কর্মী বিদ্বেষী অবস্থান নিলে আমরা তার বিরোধিতা করব, তার বিরুদ্ধে আন্দোলন করব, এবং প্রয়োজনে আইনি লড়াইও চলবে। এটাই হচ্ছে চিরন্তন অবস্থান। এবং ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা যতদিন পর্যন্ত না সরকারের কাছে নিজেদের উপস্থাপিত করতে পারবো, একদম খাতায় লিখে নিন, ততদিন পর্যন্ত কর্মচারীদের কোনো দাবি পূরণ হবে না। মালিক তার সদিচ্ছা থেকে দাবি পূরণ করে দেবেন আর আমরা উৎফুল্ল হয়ে নাচব, এটা বাস্তবে ঘটে না। আমরা অত্যন্ত আশায় ছিলাম যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে অন্তত ডিএ মামলার রাজ্য সরকারের ভূমিকা, 42% বকেয়া ডিএর ব্যাপারে রাজ্য সরকারের ঘোষণা, রাজ্য সরকার প্রায় 6.5 লক্ষের বেশি শূন্য রাজ্য সরকারি কর্মচারী পদে নিয়োগের, স্বচ্ছ নিরপেক্ষভাবে নিয়োগের একটা রুট ম্যাপ, এবং 7ম বেতন কমিশনের ফিটমেন্ট দিয়ে বর্ধিত বেতন বা ভাতা একটা ঘোষণা আমরা পাইনি। চূড়ান্ত হতাশ। দেখি আশায় মরে চাষা, আগামী ক্যাবিনেট মিটিংয়ে এগুলো আলোচনায় আসে কিনা। তবে যে প্রত্যাশা আজকের ক্যাবিনেট বৈঠক ঘিরে তৈরি হয়েছিল, এই প্রত্যাশা কিন্তু আমরা তৈরি করিনি, কর্মচারীরা তৈরি করেননি। এই প্রত্যাশা কিন্তু তৈরি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। তারা কিন্তু আমাদের হতাশ করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।